সেখান থেকে আমি আমার পরের বিষয়ে যাব, সেটা অবশ্যই গোটা দিন ধরে আশাকর্মীদের যে আন্দোলন চললো, একেবারে পরিষ্কার সেই আন্দোলন কিভাবে আজকের পুলিশ ট্যাকেল করলো এবং তারপর একাধিক প্রশাসনের দিক থেকে অবশ্যই রাজনৈতিক প্রশ্নও আসবে এবং তার সঙ্গে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে এসআইআর সংক্রান্ত একটা বড় খবর আসছে, যাব তাতে, কিন্তু তার আগে আশাকর্মীদের আজকের আন্দোলন। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে। মাসখানেক পরে হাই ভোল্টেজ বিধানসভা ভোট, তার আগে ক্রমেই তপ্ত হচ্ছে এ রাজ্যের মাটি। একদিকে তৃণমূল বিজেপি বিরোধী জোটের ডাক দিয়েছেন রাজ্যের দুই মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, যার জেরে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এর মধ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নামলেন আশাকর্মীরা, যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে কি এর প্রভাব পড়তে পারে। আমাদের এতগুলো মানুষ, তাদের এতগুলো পরিবার আছে, সাথে আমরা যাদের হাজার লক্ষে পরিষেবা দেই তারাও আমাদের পক্ষে আছে। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে। ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য, বকেয়া ইনসেন্টিভ মেটানো, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। বুধবার তাদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। কোথাও ব্যারিকেডে লৌহ কপাটের উপরে উঠে যান আশাকর্মীরা, কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। সরকার আমাদেরকে ভয় পেয়েছে, কারণ আমাদের দিতে পারবে না কিছু, আমরা বুঝে গেছি। এইগুলো ওই যে উন্নয়নের পাঁচালী, ওই পাঁচালী কানের মধ্যে দেবে। সেন্ট্রাল ডিভিশনে আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশাকর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। বৈঠকের সময় পেরিয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবন না গিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন, কিন্তু ধর্মতলাতেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করব। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যের 2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না, ফলে শুধু আশাকর্মীরা নন, আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আরো অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার, সেটা তিনি দিতে পারছেন না। এখন আমাদের তরফ থেকে একটা অনুরোধ বা আবেদন যে আশাকর্মীরাই ভোটের মুখে কোনো বঙ্গ বিরোধী শক্তির, তৃণমূল বিরোধী শক্তির কোনো প্ররোচনায় দয়া করে পা দেবেন না। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আশাকর্মীদের এই ক্ষোভের প্রভাব কি তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে পড়তে পারে? 2024 সালের লোকসভা ভোটের সময়কার পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের 7,53,88,427 জন ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 3,70,53,502, অর্থাৎ প্রায় অর্ধেক। এই মহিলা ভোট নিজের দিকে টানতে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার, যা 2021 সালে তাদের ব্যাপক ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু আশাকর্মীদের এই ক্ষোভ দেখার পর অনেকে প্রশ্ন তুলছে, এবার কি ছবিটা একটু হলেও আলাদা? সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিষয়টা এই জায়গায় যে পুলিশ অতি সক্রিয় হয়ে, অতি তৎপর হয়ে কাল রাত থেকে অ্যাকচুয়ালি অপারেশন শুরু করেছেন এবং এই আশাকর্মীদের ট্রেন থেকে, কার্যত বাস থেকে, গাড়ি থেকে থামিয়ে নামিয়ে দিয়েছেন। তারা যখন বিডিও অফিস ভাঙা হচ্ছে, আজকেও একাধিক অফিস ভাঙচুর চালানো হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, পুলিশের আইসির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তারা সক্রিয় হচ্ছেন না। এ বিস্ময়কর। এবং একেবারে স্পষ্ট যেটা বলছিলাম, যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ স্মরণ করিয়ে রাজ্যকে এই মুহূর্তে কড়া বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। এসআইআর পর্বে আইন শৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না, বিশৃঙ্খলা এবং গাফিলতিতে কড়া পদক্ষেপ নিতে হবে। রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এসআইআরের জন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করতে হবে।
গ্রামাঞ্চলে পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং মহকুমা অফিসে শুনানি, নথি জমার ব্যবস্থা করতে হবে একেবারে স্পষ্ট, ঠিক যেভাবে ডিএম এবং ডিজির নাম করে নির্দেশ এসেছিল সুপ্রিম কোর্টে, তা স্মরণ করিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তার এই কড়া বার্তায় লিখছে, শহরাঞ্চলে ওয়ার্ড অফিস বা সরকারি ভবনে শুনানির ব্যবস্থা করতে হবে। নিঃসন্দেহে একটার পর একটা পদক্ষেপ, কিন্তু আবার বলছি, আমি বলছি এসআইআর প্রক্রিয়া, তাদের স্বচ্ছতা এবং মানুষের হয়রানি নিয়ে বারবার প্রত্যেক দিন আমরা অনুষ্ঠান করি, কিন্তু পাশাপাশি যে হুলিগানিজম এবং তাতে বিস্ময়করভাবে নিষ্ক্রিয় পুলিশকে দেখা যাচ্ছে, তন্ময় তার উত্তর সরকারকেই দিতে হবে। নিশ্চিতভাবে সরকার দেবে তার উত্তর। এই মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা আইনিগত দিক দেখে নিশ্চিতভাবে যা সরকারের পক্ষে করা সেগুলো করা হবে। তবে একটা কথা আগের শোতে বলেছি, বারবার বলছি, সবসময় বলছি, সেটা হচ্ছে এসআইআরকে কেন্দ্র করে। ঠিক, কিন্তু আমি বলছি সরকারি অফিসের নিরাপত্তা রাখার জন্য তো সুপ্রিম কোর্টের নির্দেশের দরকার হয় না, নির্বাচন কমিশনেরও নির্দেশ দরকার হয় না। যে জায়গাগুলোতে সরকারি অফিসারদের হেনস্থা করা হচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসার। যে সরকারি সম্পত্তি সেটা তোমার আমার ঘরের টাকায়, তুমি মনে করো সাধারণ মানুষ আইসির মাথা ফাটিয়ে বিডিও অফিসে আগুন লাগিয়ে দেয়? আমি মনে করি না। হিংসাত্মক আন্দোলনকে সমর্থন করছি না, কোনো হিংসাত্মক ঘটনাকে সমর্থন করছি না, আসবে বলবেন। কিন্তু নির্বাচন কমিশন এবং বিজেপির নেতৃত্ব ক্রমাগত গত 2 মাস ধরে যেভাবে এই এসআইআর কে কেন্দ্র করে মানুষকে উত্তপ্ত করেছে, হেনস্থা করেছে, ফারাক্কার বিধায়ক কবিরুল ইসলাম যেভাবে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিচ্ছে হুলিগানিজমে, কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? ক্ষোভ যে আসবে এই পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তারা, এই পরিস্থিতি তৈরি করতে 30 ঘন্টা ধরে বেলডাঙ্গায় সরকারি অফিস ভাঙচুর হয়। উত্তর দিও, আমি দেবেন। আমি এক লাইনে প্রশ্ন করছি, মনিরুল ইসলাম যে কাজটা করেছেন সেটা ঠিক করেছেন না অন্যায়? না, আমি আগের দিনও বলেছি, নিন্দা জানিয়েছি যে ঠিক করে কথা, নিন্দা জানিয়েছো, পুলিশ ব্যবস্থা নেয়নি। এখান থেকেই কথা শুরু। এখানে ভাই জানিয়েছেন তো, আমার কথার টাইম এখান থেকেই তো কথা শুরু, কথা শেষ নয়। যে আপনি জানছেন যে অন্যায় করেছে, কিন্তু ভিডিও এখনো তার বিরুদ্ধে এফআইআরটা করলেন না কেন? যদি একটাই পোস্ট হয়, বাকি সব ল্যাম্প পোস্ট হয়, ভালো যদি অন্যায়টাও মমতা। আশা কর্মীদের নিয়ে যদি না বলি মেয়েকে পোলিও ড্রপ ওরাই খাইয়েছে, যত তুমি বড় লোক হও। আমাদের সবার ঘরে যারা পোলিও মুক্ত করেছে ভারতবর্ষ, যে আশাকর্মীরা আজকে এতদিন সরকার কেটে এনেছে, তুমি তাদের টেনে হিজড়ে পুলিশে গাড়িতে তুলছো। আমি একটা প্রশ্ন করি, একটা মহিলা পুলিশ কোথায় ছিল? কিন্তু আশা কর্মীদের কথা যখন হলো, দেখুন আশা কর্মীদের প্রত্যেকটা সভা থেকে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অ্যাড্রেস করতেন, বারবার বলতেন, এই ভাষায় বলতেন, আমার আশার মেয়েরা, আমার আইসিডিএস এর মেয়েরা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু সজলকেও মানতে হবে যে তাদের বেতনও বাড়ে, কিন্তু গত কয়েক মাসের প্রত্যেকটা কর্মসূচিতে যে সংখ্যক আশাকর্মীরা হাজির হচ্ছেন এবং প্রতিবাদে সরব হচ্ছেন এই রাজপথে, তাতে কিন্তু বৈশ্যানন্দারের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। দেখুন, দাবির যৌক্তিকতা যদি বলেন 100 বার আছে। আশাকর্মীদের 5250 টাকা ফিক্সড বেতন দেওয়া হয়, বলুন তো আজকের দিনে এই টাকায় কি হয়? 80,000 আশাকর্মীর পরিবারগুলো চলবে কিভাবে? কে তাদের আশা জাগাবে? আমি বলছি আন্দোলন বিরাট মাপে হয়তো হলো, কিন্তু আন্দোলনের আগে শাসক দল কেন বলতে শুরু করলো যে আশাকর্মীদের আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক? 5250 টাকায় আজকের দিনে 2026 সালের আদৌ একটা সংসার চলতে পারে? আমি বলছি এদের বেতন কাঠামোটা দেখুন, তারপরে নিঃসন্দেহে সমালোচনা হবে, বৈশ্যানন্দা করবেন, আপনারা করতে পারেন, কিন্তু দেখুন বেতন কাঠামো কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে এই সংসারগুলো চলবে। আমাদের সঙ্গে বসবো বলে কেন এরকম করবে দিদি? আমাদেরকে কেন টাকা দেবে না মাসের পর মাস? আমরা কিভাবে সংসার চলবে? আমরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ অংশ যারা, সেই আশাকর্মীরাই আজ চরম নিরাশায়, চরম হতাশায়। মাসে 5250 টাকা তাদের বেতন। সাধারণ মানুষ ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন কিনা, পানীয় জল পরীক্ষা থেকে শুরু করে কোথাও জল জমে রয়েছে কিনা, জমা জলে ডেঙ্গির লার্ভা রয়েছে কিনা, এই সমস্ত কাজ আশাকর্মীদের করতে হয়। পাশাপাশি সদ্যজাত ও মায়ের যত্ন, অন্তঃসত্ত্বার চেকআপ থেকে শুরু করে তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, সন্তান জন্মের পর 45 দিন পর্যন্ত সন্তান ও মা দুজনের খেয়াল, 2 বছর পর্যন্ত শিশুর ভ্যাকসিন ঠিকমতো নেওয়া হচ্ছে কিনা, এগুলোও
আশাকর্মীদের কাজের মধ্যে পড়ে। বিনিময়ে মাসে বেতন 5,250 টাকা। এছাড়া গড়ে 2,000 টাকা ইনসেনটিভ মেলে বলে দাবি। কিন্তু আশাকর্মীদের অভিযোগ, গত 2 থেকে 4 মাস ইনসেনটিভের টাকা তারা পাচ্ছেন না। এই অভিযোগ সহ একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে তাদের টানা কর্মবিরতি। বুধবার কর্মবিরতি 30তম দিনে আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল হল রাজ্য। আমরা কোনো অসামঞ্জনক কাজ করি না স্যার, আমরা অসামঞ্জনক কাজ করব না, সবাইকে সম্মান দিয়ে কথা বলি, সবার সাথে চলবো। আমাদের কাছে এটা আমাদের বিচার, ওনার মুখ থেকে, সরকারের মুখ থেকে শুনে উনি যা বলবেন আমরা তাই মেনে নেব। এই স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষত জনস্বাস্থ্য ব্যবস্থার তারা হচ্ছে মেরুদণ্ড। এদের কাজ যদি আজকে দীর্ঘদিন বন্ধ থাকে, জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, ভেঙে পড়ার মুখে আজকে চলে গেছে এবং অসংখ্য মানুষ কিন্তু মৃত্যু মুখে পতিত হবে। জনস্বাস্থ্য ভেঙে যাচ্ছে। আশাকর্মীদের দাবি, ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে তাদের। কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে। সমস্ত বকেয়া ইনসেনটিভ অবিলম্বে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে। আশা কর্মীদের ওপরে যেভাবে পুলিশ নির্যাতন করছে এটা ভয়ঙ্কর। স্বাস্থ্যমন্ত্রী নাম মমতা ব্যানার্জি, তার ডাকে যাবে আশাকর্মীরা, আবার পুলিশ মন্ত্রী নাম মমতা ব্যানার্জি, সেই পুলিশ জায়গায় জায়গায় বাধা দিচ্ছে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করবো, কারণ আমরা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে তাদেরকে লালন পালন করে যত দূর সম্ভব স্বাচ্ছন্দ্য দিয়েছেন, কিন্তু আজকে কেন্দ্রীয় বঞ্চনা 2 লক্ষ কোটি টাকা প্রায় আটকে রেখেছেন। সেই জন্যে তাদেরও বুঝতে হবে রাজ্যের সীমিত আর্থিক অবস্থাতে ইচ্ছে থাকলেও সবকিছু সম্ভব হচ্ছে না। তারা যেন রাজনৈতিক উস্কানিতে পা না দেন। বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালনের ঘোষণা করেছে আশাকর্মীদের সংগঠন এবিপি আনন্দ। 2000 আমি এইটুকু বলতে পারি যে এই আশা কর্মীরা, আমাদের মা বোনেরা, এদের যে বক্তব্য আছে এটা আজকেও ওদের সেক্রেটারি কথা বলেছে। আমি আপনাকে বলতে দিন, আমি বলছি যে এদের মাইনে নিয়ে কথা আছে। এনারা কিন্তু সবাই স্বাস্থ্যসাথীর যে কার্ড হোল্ডার, তারা সবাই 5 লক্ষ টাকার কাভারেজ পান, এরা লক্ষ্মী ভান্ডার পান। আমি বলছি এদের জন্য স্মার্টফোনের ব্যবস্থা করা হয়েছে এবং নিশ্চয়ই এদের আমাদের রাজ্য সরকার, আরে আপনারা তো অবহেলা করেন, আপনারা তো দেখো, এটা না নতুন কিছু আমরা দেখছি না, গত 15 বছর ধরে বাংলা এটাই দেখছি। তুমি যে কোনো ধর্মের নাম করে রাস্তায় নেমে পড়ো, সে তুমি ত্রিশূল নিয়ে জয় শ্রীরাম বলেই নাও, কি তুমি ওয়াকফের প্রতিবাদ করছি বলে হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুন করতেই নাও, ধর্মের নাম করে তুমি রাস্তায় নেমে পড়ো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর তুমি যদি কোনো অধিকার চাইতে রাস্তায় নাও, সে শিক্ষকরা চাকরি হারানোর অধিকার চাইতে, মানে চাকরির দাবিতে হোক, সে তোমার আশাকর্মীরা আজকে হয়ে থাক। আরজি করের আন্দোলন হচ্ছিল আজ থেকে 1.5 বছর আগে, আরজি করে ধর্ষণ করে খুন করার জন্য জেল খাটলো আলটিমেটলি একজন, শাস্তি হলো একজনের। আর বাংলায় 200-র কাছাকাছি মানুষজন শুধুমাত্র আরজি করের প্রতিবাদ করেছে বলে জেল কেটেছে। আরে ভাই, আজকে কুণাল ঘোষ বলছেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অতএব আমাদের এটা করতে পারছি না। আচ্ছা, এনাদের দাবি হচ্ছে মানে 3 মাস মাতৃত্বকালীন ছুটি, হ্যাঁ, গর্ভবতী অবস্থা 3 মাস ছুটি, এর জন্য কেন্দ্র সরকারের টাকা লাগে। আজকে যে আন্দোলনের দাবিগুলো ছিল তার মধ্যে একটা দাবি এটাও ছিল যে কেন্দ্র সরকারের যে 2,000 টাকা ইনসেনটিভ কেন বন্ধ হয়ে গেছে। দাবির মধ্যে এটাও ছিল যে মোদী সরকার বলার পরও কেন 2,000 টাকা করে ইনসেনটিভ দিচ্ছে না, বন্ধ করে রেখেছে। আরে সেটা তো জবাব দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলি, ও একটা ভালো কথা বললো যে মুর্শিদাবাদে যদি ধর্মীয় টুপি পরে কেউ রাস্তায় নামে অসুবিধা নেই, ত্রিশূল নিয়ে রাস্তায় নামলে কোনো অসুবিধা নেই। আসলে এটা ওদের ব্যালেন্স পলিটিক্স। আপনি আমায় বলুন, আমরা তো ব্যালেন্স পলিটিক্স বলতে দাও। আমি কি ধর্ম পলিটিক্স করব? না না, যেটা খারাপ সেটা খারাপ, ভালো সেটা ভালো। না না, ভালো কোন খারাপ? হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন করা খারাপ, আর আসানসোলে ইমামের ছেলে খুন করা ভালো। তোমার কাছে ইমামের ছেলের খুনটা ভালো, আমি তো সেটা বলতে দিতে হবে। তাদের উকিল সব্যসাচী ভট্টাচার্য হওয়াটা আরো ভালো। না না, ভালো 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 তাদের উকিল মাঝে কথা বলছে, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। সব্যসাচী ওই কথা বলো, আমি
বলেনি। আমি আবার আমি এক লাইন আমি বলে- সুগন্ধ মজুমদারের পোস্ট দেখাচ্ছি। আরে ভাই থামো না। সব্যসাচী চ্যানেল, আরে ভাই সুগন্ধ মজুমদারের কথা বলতে দিচ্ছে না। সব্যসাচী চ্যানেল আমার যে দাবিতে না এটা তুমি অকারণ না না তুমি অ্যাডভান্টেজ নিচ্ছ। আমি যেটা বলা তুমি খুঁজে পেয়ে দেখিও। আমার বক্তব্যটা হচ্ছে পরিষ্কার যে কদিন আগে আমাদের বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সাধু সন্তরা রাস্তায় নেমে মিছিল করছিল, সেই সাধুদের অবধি মেরে পুলিশ থানায় লকআপে ভরে দিয়েছিল, বেশ কয়েকদিন তারা থানায় ছিল, তখন এরা দেখতে পাই। বেশ এবার দেখতে পাই ওর গলা খারাপ হয়ে বলে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়। না না সেমি তোমার ভালোবাসি, তোমার কথা থেমে গেছি। না, না। আমি এবার আমার কথা থেমে গেছে। এক সেকেন্ড সুকান্ত মজুমদারের পোস্ট পড়ে শোনাচ্ছি। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের নৃশংস হত্যাকাণ্ডে যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের পরিবারের বক্তব্য এখন স্পষ্ট, এক গভীর রাজনৈতিক চক্রান্তের গন্ধ ভেসে আসছে। সুকান্ত মজুমদারের পোস্ট আসছে তো। ফেসবুকে। তাদের দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সরাসরি নির্দেশে এই ঘটনায় জড়িত তৃণমূলের প্রভাবশালী নেতাদের আড়াল করতে স্থানীয় পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এদেরকে দোষী সাব্যস্ত করেছে। প্রকৃত দোষীদের বাঁচাতে এলাকার মুসলিম বাসিন্দাদের তুলে এনে বেধড়ক মারধর, হুমকি ও ভয় দেখিয়ে জোর করে অপরাধ স্বীকার করানো হয়েছে। তদন্তের নামে সাজানো হয়েছে এক নাটক, যার মধ্যে দেখুন আমি লাস্ট লাইনটা হচ্ছে, দোষী সাব্যস্তদের পরিবারের এই বিস্ফোরক বয়ান নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশের গ্রেপ্তারি নাটকের উপর। এটা সুকান্ত মজুমদারের পোস্ট। ও কিন্তু এখানে সুকান্ত মজুমদারের পোস্টের না না আমি একই কথা বলছে বিজেপি। আরে ভাই বিজেপি আর সিপিএম একই কথা বলছে। দুজন মিলে ঠিক করেনি। পরে ভাইরাল করবে। আরে ভাই বলতে তো দেবে। সব্যসাচী যে ইস্যুতে সেটা তো আমি বলতে তো দেবে। আমার বক্তব্য হচ্ছে তোমাদের আজীবন দল করা। আরে সুকান্ত মজুমদার তো আমার আজীবন দল করা লোক নয়। তাহলে উঠে যাবো। একটা কথা বলে উঠে যাবো। আমি বলছি তোমাদের আজীবন আজীবন দল করা লোকটা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের পাশে কেন? সেই লোকটা ও শুভেন্দু নিজেই আজীবন দেখুন আমি আবার আশা কর্মীদের আসবো যে গরিব গুরব মহিলারা গেলে তো তৃণমূলকে ভোট দেয়, সত্যিই তো ভোট দেয়। ব্যাস হলো এরাই লক্ষ্মীর ভান্ডার পেয়ে দিদির জয়ধ্বনি দেন। ৮০,০০০ সংখ্যাটাও তো কম নয়। কেন মহিলা ভোট ব্যাংকের একটা বড় অংশকে এইভাবে অকারণে বিরূপ করা হচ্ছে? গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন তো বারবার তুলতে হবে। দেখুন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিছু মহিলা একজন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে কলকাতা শহরে আসছেন, তাদের পুলিশ ট্রেন থেকে জোর করে নামিয়ে দিচ্ছেন এবং এটা গতকাল রাত থেকে শুরু হয়েছে। গাড়ি আটকানো হচ্ছে, বাস আটকানো হচ্ছে। কেন এটা হবে? পুলিশ স্টেট নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো দশকের পর দশক প্রাণের ঝুঁকি নিয়ে মাটি কামড়ে পড়ে থেকে আন্দোলন করে একেবারে রাস্তার আন্দোলন করে উঠে এসেছেন। তাঁর সরকারের পুলিশ এটা কেন করবে? তারা এসে যদি একটা শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক আন্দোলন এই শহরের বুকে করেন এবং তারা এর আগে জানিয়ে করছেন, এরকম নয় যে হঠাৎ করে এসে করছেন, কোনো রকম আইনি প্রশ্ন উঠতে পারে, পুলিশ তাদের এই ধরপাকড় করবে কেন? এবং শুধু আশাকর্মীদের নয়, এই ধরনের আন্দোলনে পুলিশের এই ব্যবহার কেন হবে? কেন এই স্ট্যান্ড হবে? এই প্রশ্ন থাকবে আমাদের। আশাকর্মীদের আশাভঙ্গ আর তাদের ক্ষোভ বিক্ষোভ ঘিরে বুধবার ধুমধুমার বাঁধল কলকাতার বিভিন্ন প্রান্তে। রণক্ষেত্রে চেহারা নিল রাজপথ। রাস্তার পিচ খুঁড়ে এখানে বড় বড় লোহার স্তম্ভ, লোহার বিম, সেগুলিকে পিচ খুঁড়ে এখানে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, পিচের ভেতরে গেঁথে দেওয়া হয়েছে এবং সেগুলির সঙ্গে পুলিশের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ঝালাই করা হয়েছে। এই সংঘাত অবশ্য একদিনের নয়, এ মাসের শুরু থেকেই ক্ষোভের পারদ একটু একটু করে চড়ছিল। ৭ই জানুয়ারি আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে স্বাস্থ্য ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেদিন ন্যূনতম বেতন সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। বিভিন্ন জায়গায় ডিউটি করিয়েও রাজ্য সরকার উপযুক্ত পারিশ্রমিক দেয় না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমনকি রাজ্য সরকার তাদের ইনসেন্টিভ দিচ্ছে না বলেও অভিযোগ করেছিলেন তারা। এই প্রেক্ষিতেই বুধবার ফের স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেন আশাকর্মীরা। আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে আর সমস্ত জায়গাতে ব্লক, জেলা
আমাদের নানান ধরনের কর্মসূচি হবে, বিক্ষোভ প্রদর্শন হবে, আর কর্মবিরতি চলছে, এটা চলবে। যদিও তৃণমূল আশাকর্মীদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ইন্ধন দেখছে। এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল তো অবশ্যই আছে। যে স্থায়ী ভাতা তারা পান সেটা সম্পূর্ণ তো স্টেট কফার থেকে। টাকার অঙ্কটা হচ্ছে ৫,২৫০। এত কিছু পাওয়ার পরেও, সরকার দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন? কংগ্রেস সরকার একটি অসভ্য বর্বর সরকার এবং তারা অ্যাপিজমেন্ট পলিটিক্সে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা তাদের এই সমস্ত দাবি দাওয়া সহানুভূতির সাথে বিবেচনা করে দেখব এবং আমরা তাদেরকে আয়ুষ্মান ভারত দেবো। আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে তারা এই ধরনের অ্যাক্সিডেন্টাল বেনিফিট থেকে শুরু করে সমস্ত বেনিফিট পাবে। বুধবার আশাকর্মীদের 5 জনের প্রতিনিধি দল যায় স্বাস্থ্য ভবনে। ভাতা বৃদ্ধি নিয়ে কোনো আশ্বাস দেওয়া না হলেও সরকার তাদের দাবি বিবেচনা করছে বলে জানিয়েছেন আশাকর্মীরা। সেই সঙ্গে চলতি মাসে আইন অমান্য কর্মসূচি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে, সুনীত হালদার, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, 5,250 টাকায় আজকের দিনে এই 2026-এর জানুয়ারি মাসে সংসার চালানো কার্যত অসম্ভব। সুতরাং এদের দিকে, এদের সাধারণ দাবিগুলোর দিকে কেন্দ্র, রাজ্য সবার নজর দেওয়া উচিত। 1, 2 হচ্ছে এই বিষয়ে দাবি তুললেই সেটা ডিএ হতে পারে, সেটা এই সাধারণ কর্মীদের হতে পারে, বারবার টাকার প্রসঙ্গ আসে। কেন্দ্রের টাকা আটকা রাখা, রাজ্য সরকারের অনীহা বলে বিরোধীদের অভিযোগ, সব বুঝলাম। কিন্তু আমাদের দেশে মন্দির বা মসজিদ তৈরির টাকার কোনো অভাব হয় না, বরঞ্চ তা একেবারে বৈভবের শেষ সীমায় পৌঁছে যায়। কিভাবে, কোন জাদুতে? কেন সাধারণ মানুষের প্রতিদিনকার দৈনন্দিন খরচটুকুকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে না অন্তত মন্দির বা মসজিদের থেকে? আমি বলছি, মন্দির বা মসজিদে যাদের অধিষ্ঠান, সেই ঈশ্বর, সেই ভগবান, সেই আল্লাহ বোধহয় তাতে খুশি হবেন। এই কথা এতভাবে বলছি কেন জানেন? তার কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মসজিদ এবং মন্দিরের রাজনীতি ক্রমশ ঝাঁকিয়ে বসছে। মসজিদেই, মন্দিরেই, গির্জাই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। মানুষের অন্তরে ডাক শুনেছিলেন কবি, গেয়েছিলেন সাম্যের গান। কিন্তু রবীন্দ্র নজরুলের মাটিতেই আজ ধর্মের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, মেরুকরণের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতির রমরমা। উত্তর ভারতের রাজনীতি এখন ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গেও। সব ধর্মের কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। গত বছর অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাল্টা ওই দিনই বহরমপুরে বিজেপি নেতার উদ্যোগে হয়েছে রাম মন্দিরের শিলাপুজো। নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। আর এই আবহেই তৃণমূলের একদা ঘরের লোক হুমায়ুন কবির উস্কে দিয়েছেন এমন এক তত্ত্ব যা এর আগে পশ্চিমবঙ্গে কখনো দেখা যায়নি। তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু তোষণের অভিযোগ। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। ওনারা হিন্দুদের নেতা সাজুক, আমি মোল্লাদের নেতা সাজবো। হুমায়ুন কবির যখন এই তত্ত্ব উস্কে দিয়ে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা দিতে চাইছেন, বিজেপির গলাতেও মেরুকরণের ডাক। লক্ষ্য তৃণমূলকে হারানো। যারা কমিউনিস্ট আছেন, তাদের মধ্যে যারা হিন্দু আছেন, তাদের মধ্যে এদের হিন্দুত্ব বেঁচে আছে, তাদেরও বলছি, কংগ্রেসকেও বলছি, এমনকি তৃণমূলের যেসব হিন্দু ভাই বোনরা আছেন, যারা দুর্নীতি করেন না, যাদের মধ্যে বিবেক আছে, তাদেরকেও বলছি, আসুন একসাথে এক ছাতার নিচে এসে ভোট করে এই সরকারকে গেট থেকে তাড়াই। মুসলিম তোষণের অভিযোগ খণ্ডন করে হিন্দু ভোট টানতেই এখন মন্দির তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিযোগ করছে বিরোধীরা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ঠিক? আর ঠিক যদি হয় তাহলে কি উদ্দেশ্য পূরণ হবে? ধর্ম জিনিসটা আলাদা, রাজনীতি জিনিসটা আলাদা। এটা বিজেপির কালচার যে ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে দেওয়া, আর বিজেপির কাউন্টার ন্যারেটিভ হচ্ছে হুমায়ুন কবির, আইএসএফ, নওশাদ সিদ্দিকীরা। তো এই দুটোর ক্যারেক্টার এক। বিজেপিকেও যেরকম বাংলার মানুষ বর্জন করেছে, সাম্প্রদায়িক রাজনীতিকে যেরকম বর্জন করে বাংলার মানুষ, একইভাবে হুমায়ুন এবং নওশাদের সাম্প্রদায়িক রাজনীতিও বর্জন করবে। যে যা বলার বলছেন, লক্ষ্য নিজের উদ্দেশ্য পূরণ। কে সফল হলো তা বোঝা যাবে ভোটের ফল বেরোলে। প্রশান্ত অধিকারী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা মানুষের ব্যক্তিগত পরিসরকে শ্রদ্ধা করি। কে কিভাবে বাঁচবেন, কি খাবেন, কি পরবেন, এগুলো একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী যখন অভিযোগ করেন যে বিধায়ক বেনারসে দ্বিতীয়বার বিয়ে করেছেন ডিভোর্স না করেই, সেই অভিযোগের একটা আইনি তাৎপর্য থাকে। যদিও এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া মেলেনি। যে মুহূর্তে তা পাওয়া যাবে সমানভাবে আপনাদের সামনে রাখব। বৈশাখের নববসন্তে একা থেকে দোকা হয়েছিলেন দিলীপ ঘোষ। আর এবার বারাণসীর ঘাটে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ের এই ছবি তোলপাড় ফেলে দিয়েছে পাত্রী ঋতিকা গিরি। সোশ্যাল মিডিয়ায় বরবধূ বেশে হিরণ ও ঋতিকার এই ছবি ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋতিকার আরও নানা ছবি। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, তাকে ডিভোর্স না দিয়ে ঋতিকাকে বিয়ে করেছেন বিজেপি বিধায়ক হিরণ। আমি যেহেতু ওর কোনো প্রোফাইলেই নেই, ব্লক করা আমাকে, আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছিল স্ক্রিনশট, বলছে এটা কি সত্যি? ওটা দেখার পরেই তারপরে যখন এই দেখলাম ইনবক্স পুরো ভরে যাচ্ছে, সবাই পাঠাচ্ছে, এত অবাক হয়েছি মানসিকভাবে। ওটা দেখেই না আমি ফোনটা বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। একদিকে ঋতিকা ও হিরণের বিয়ের ছবি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কে ঋতিকা, কি করেন, কত বয়স, জানতে উৎসুক জেনজি। আমার তো 2000 সালে বিয়ে, আমি আজও চিনতে পারিনি। একটা মানুষের একটা পার্সোনালিটি এতটাই গোলমেলে। আমার বিয়েটা হয়েছিল 2000 সালে, আমার কাছে সার্টিফিকেট আছে, এখনো ডিভোর্স হয়নি। এরই মধ্যে আরও চাঞ্চল্যকর দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী। এই আবহে হিরণ চট্টোপাধ্যায় নতুন স্ত্রী ঋতিকা গিরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ওকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা অনেক আগেই করেছি, 5 বছর ধরে আমরা একসঙ্গেই আছি এবং এই বিষয় অনিন্দিতা জানতো। আমার সব অ্যাকাউন্ট পাবলিক ছিল, কোনো কিছুই লুকোনো ছিল না। তাহলে এত বছর তিনি কোথায় ছিলেন? যদি মনে হয় বেআইনি, তাহলে আমার একটাই কথা, ওকে আইনি পদক্ষেপ নিতে বলুন। এরই মধ্যে বুধবার রাতে আনন্দপুর থানায় হিরণ চট্টোপাধ্যায় ও ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। প্রমাণ করুক না, আমি তো সমস্ত প্রমাণ নিয়ে যে থানায় এসে করে গেলাম, ওকে করতে বলুন। ওর এত সাহস তো একটা এইটুকুনি মেয়ের। মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা খুলে দেখ, তোকে কিছু পাঠিয়েছি আমি। তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি, আর আমি জানতামও না, আই হ্যাড টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া। হিরণ চট্টোপাধ্যায়কে ফোন করা হলে তার ফোন সুইচড অফ ছিল। হোয়াটসঅ্যাপ মেসেজ করা হলেও উত্তর দেননি তিনি। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।